রংপুর রাইডার্স সবচেয়ে আগে প্লে অফটা নিশ্চিত করেছিল, তারপর একটুখানি ছোট ব্লো দুইটা ম্যাচ তারা হেরেছে একই অপোনেন্টের কাছে, দুর্বার রাজশাহী। তবে ফিরে আসার লড়াইটা চলছে সেখানে। প্র্যাকটিস সেশনে আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ আশরাফুলকে, তিনি রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে আছেন। আশরাফুল ভাই, আপনি তো টিম ম্যানেজমেন্টের অংশ, দলের আপডেটটা জানতে চাইবো। এই যে দুটো ম্যাচে হারার পর তাদের কামব্যাক করার প্রত্যাশা, চিটাগং কিংসের সঙ্গে আগামীকাল ম্যাচ আছে, কতটুকু প্রিপেয়ার্ড হয়েছে দল? অবশ্যই আমরা সবাই একটু আপসেট। লাস্ট দুইটা ম্যাচ হেরেছি। এত সুন্দর একটা জার্নি যাচ্ছিল, যে 8টাতে 8টা উইন ছিল, তারপর আসলে 5 দিনের একটা ব্রেক ছিল। ব্রেকের পরে যেভাবে আসলে আশা করেছিলাম সেভাবে হয়নি। পুরো টুর্নামেন্টই যদি আমরা খেয়াল করে থাকি যে আমাদের পাওয়ার প্লেটা আসলে অতটা ভালো হচ্ছে না। ব্যাটিং বলেন, বোলিং বলেন, যদিও লাস্ট ম্যাচে আমাদের বোলাররা পাওয়ার প্লেতে 6 ওভারে 36 রান দিয়েছিলেন, এটা আমি বলবো যে ভেরি গুড। কিন্তু ব্যাটিংটাতে আমাদের পুরো টুর্নামেন্টেই যেভাবে আশা করছিলাম সেভাবে হচ্ছে না। কিন্তু বিশেষ করে লাস্ট দুইটা ম্যাচে আমাদের যেই জিনিসটা হয়েছে যে আমরা 3টা এবং 4টা উইকেট হারিয়েছি, যে জিনিসটা পুরো টুর্নামেন্টে হয়নি। আমরা হয়তোবা বেশি রান করিনি, 45, 50 বা 30 এরকম করেছি, কিন্তু আমরা একটা করে উইকেট হারাতাম, পরে আমরা কাভার করতে পারতাম। তো লাস্ট দুইটা ম্যাচই রাজশাহীর সাথে আমাদের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে বেশি শটস খেলতে গিয়েছেন আমার মনে হয়। তো সেই বিষয় নিয়েই আসলে আমরা আলাপ করছি। আশা করি যে চিটাগাংয়ের সাথে ভালো মতন, যেহেতু দিনের খেলা, সেই জায়গায় আমাদের ব্যাটসম্যানরা হয়তো আরেকটু দায়িত্ব নেবেন। আমরা সবাই বিলিভ করি যে আমাদের বোলিং অ্যাটাক এখনও অনেক চমৎকার। এই টুর্নামেন্টের বেস্ট বোলিং অ্যাটাক যে কয়েকটা টিম আছে তাদের মধ্যে একটা টিম আমাদের রংপুর রাইডার্স। তো সেই জায়গায় আমাদের ব্যাটসম্যানদের নিজেরা যদি উপলব্ধি করতে পারে যে তারা আরেকটু সময় নিতে চায় উইকেটে, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে ভাই, হেড কোচ মিকি আর্থারের সঙ্গে আপনার কথা হচ্ছিল, দেখেছি অনেকক্ষণ কথা বলেছেন। টিম মিটিংয়েও একটা দীর্ঘ স্পিচ তিনি দিয়েছেন। তার এবং আপনারা যারা কোচ আছেন, শাহরিন নাফিস ভাই আছেন, মোহাম্মদ রফিক ভাই আছেন, প্লেয়ারদের প্রতি আসলে এই মুহূর্তে ইন্ডিকেশনটা কি, সাজেশনটা কি, কি কথোপকথনটা হয়েছে ওভারঅল জানতে চাচ্ছিলাম। না দেখেন, আসলে যখন একটা টিম ভালো করে আবার দুইটা ম্যাচ ব্যাক টু ব্যাক হেরে যায়, হয়তোবা সবাই একটু আপসেট তো থাকে, স্বাভাবিক। কিন্তু যেহেতু আমরা এই খেলাটা খেলেছিলাম, আমাদের কোচিং প্যানেলে যারাই আমরা আছি, একটা ভালো দিক যে আমরা সবাই কিন্তু টপ লেভেল ক্রিকেট খেলেছি। তো আমরা জানি যে এই সিচুয়েশনটা আসতে পারে এবং এইখান থেকে কীভাবে কামব্যাক করতে হয়, এটা আমরাও যেমন জানি, প্লেয়ারও ঠিক তেমন জানে। বিশেষ করে মিরপুরে যে ম্যাচটা হেরেছে, আমি ব্যক্তিগতভাবে ওইখানে, যেহেতু আমি ব্যাটসম্যান, আমি জানি যে এই ধরনের লো স্কোরিং ম্যাচে এই ধরনের রেজাল্ট আসতেই পারে। তো সেই জায়গায় এতটা হতাশ আমরা না হয়ে, আমার মনে হয় যে সামনের দিকে আমাদের, যেহেতু আমরা কমফোর্ট জোনে আছি, অলরেডি আমরা কমফোর্ট জোনে আছি, এখন দুইটা ম্যাচে আমরা জাস্ট আমাদের মোমেন্টামটা ঠিক করতে চাই। আমরা যদি সবাই জায়গা থেকে জাস্ট 10% ইমপ্রুভমেন্ট করি, তাহলেই হয়তোবা আমাদের গুড এনাফ যে কোনো টিমের সাথে জেতাটা। আসলে ভাই, যেটা বলছেন যে কমফোর্ট জোনে রংপুর আছে, সম্ভবত 1 বা 2 থেকে প্লে অফে যাবে রংপুর, এটা নিশ্চয়ই একটা অ্যাডভান্টেজ। এবং আগেরবারও আমরা দেখেছিলাম যে রংপুর টানা বেশ কিছু ম্যাচ, 8টা ম্যাচেই জিতেছিল আগেরবারও, তারপর গিয়ে আসলে প্লে অফে স্বপ্নটা ভেঙেছে। এবার সেই মানে অঘটনটা ঘটার রোধ কল্পে আসলে কী কী স্টেপস টিম নিয়েছে যেন এরকম ব্লো যেন সামনে আর না আসে? কী পদক্ষেপ নিচ্ছেন আপনারা? না দেখেন, আসলে প্লেয়াররা জানে এই বিষয় নিয়ে, সবাই হয়তো আলোচনা করছেন। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়ে আলোচনা না করাটাই বেটার। ওই দিনটাতে আপনি কেমন ক্রিকেট খেলছেন, কি ডিসিশন নিচ্ছেন, সঠিক ডিসিশন নিতে পারছেন কি না, লাকটা আপনার ফেভার করছে কি না। ক্রিকেটটাতে আমার কাছে পুরোপুরি মনে হয় যে লাকটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স দুইটা ম্যাচই কোয়ালিফাই যে হেরেছিলেন, তারা দুইটা ম্যাচই টস হেরেছিলেন, কারণ টসটা খুব ইম্পর্টেন্ট ছিল, ভাগ্যটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, সবার জায়গা থেকে আমরা বিলিভ করছি যে আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, যে কোনো টিমের সাথে আসলে পজিটিভ রেজাল্ট আনা সম্ভব। আসলে ভাই, এবারে তো আসলে যে উইকেটগুলো খেলা হচ্ছে, চট্টগ্রাম, সিলেট কিংবা ঢাকা, সবগুলো উইকেটই অনেক বেটার। যদি স্পোর্টিং উইকেটের কথা বিবেচনা করি, শুরুর বিপিএলে আমরা এমনটা দেখেছিলাম। সেটার অ্যাডভান্টেজগুলো স্ট্রং টিমগুলোই পাচ্ছে। রংপুর রাইডার্সের এই সাফল্য বলুন বা ফরচুন বরিশালের কথা বলি, তো এই যে এই পরিবর্তনটা, এটা নিশ্চয়ই ইতিবাচক। এবং ঢাকা পর্বে ফেরত আসার পরেও আমরা দেখলাম একই রকম সিনারিও আছে। এই পজিটিভ চেঞ্জটাকে কীভাবে দেখছেন? ক্রিকেটের স্বার্থে নিশ্চয়ই এটা অনেক ইমপ্রুভমেন্টের ব্যাপারে অনেক বড় রোল প্লে করে। অবশ্যই এইবারের বিপিএলে
চমৎকারভাবে কিউরেটার উইকেট তৈরি করেছেন প্রত্যেকটা জায়গাতেই, প্রথম শুরুতে ঢাকায়, তারপর সিলেট, চিটাগাং, এখন ঢাকায় এসেছি। আসলে আমরা যখন ঢাকায় এসেছি তখন কিন্তু ওয়েদারটা একটু কোল্ডিশ ছিল, একটু সেই কারণে হয়তোবা সিম বোলাররা একটা অ্যাডভান্টেজ পেয়েছেন এবং উইকেটে লাইভ ঘাসও ছিল, দুইটা দিনই লাইভ ঘাস ছিল। স্পিনারও অ্যাডভান্টেজ পেয়েছেন, যারা সাইড স্ট্রোক খেলতে পারেন তাদের জন্য, ব্যাটসম্যানদের জন্য রান করা সহজ এই জায়গাটায়। তো আশা করব সামনের ম্যাচগুলোতে হয়তো আরও বেটার উইকেট দিবেন, যেহেতু মানুষরা আসছে হাই স্কোরিং ম্যাচ দেখার জন্য। আমরা যখন চিটাগাং থেকে আসলাম ওইভাবে হয়তো হাই স্কোরিং ম্যাচ হয়নি, কিন্তু সামনের ম্যাচগুলো আমি বিশ্বাস করি যে উইকেট আরও বেটার হবে। তবে একটা শেষ প্রশ্ন করতে চাইবো, আপনি বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল স্টার, অনেক অ্যাচিভমেন্ট আপনার আছে, সারা দুনিয়াতে আপনার খেলার এক্সপিরিয়েন্স আছে। ইয়াং বাঞ্চ অফ প্লেয়ার যারা আছেন রংপুর রাইডার্সে, আজিউল হক তামিম কিংবা নাহিদ রানা, তাদের আপনার আন্ডারে, আপনার সুপারভিশনে তাদেরও নিশ্চয়ই ইমপ্রুভমেন্ট হয়েছে। ইয়াং প্লেয়ারদেরকে কীভাবে রেট করবেন? এবারে বিপিএলে বাংলাদেশি প্লেয়াররাও কিন্তু টপ রান গেটার বলুন, টপ উইকেট টেকার বলুন, সেখানে বাংলাদেশের আধিপত্য নিশ্চয়ই। অবশ্যই এইটার পিছনে আমি মনে করি যে এনসিএল টি20টা করার কারণেই হয়তো আমাদের লোকাল প্লেয়াররা একদম প্রথম ম্যাচ থেকেই প্রত্যেকটা টিমের লোকাল প্লেয়াররা পারফর্ম করছেন। তো এনসিএল টি20টা আমি একটা ক্রেডিট দিব ক্রিকেট বোর্ডকে, এই জায়গায় আমি একটা ক্রেডিট দিব যে বিপিএল শুরুর আগে তারা এই টুর্নামেন্টটা করেছেন এবং প্লেয়াররা প্রথম ম্যাচ থেকেই ভালো করছেন। এবং ইয়াং প্লেয়ারদের একটা অপরচুনিটি কিন্তু এই জায়গাটাতে, যদিও তামিম অতটা ভালো করতে পারেনি, 3টা ম্যাচ আমরা তাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে আমাদের ফিউচার, ডেফিনেটলি অসাধারণ একজন অ্যাথলেট। ব্যাটিং তো টপ অর্ডারে করেন, বোলিং করতে পারেন, চমৎকার ফিল্ডার, আন্ডার-19-এর ক্যাপ্টেন। অবশ্যই তার প্রচুর সময় পড়ে আছে। আমার মনে হয় যে এই যে 40টা দিন সে টিমের সাথে আছেন, ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা তার ফিউচারে কাজে দেবে। নাহিদ রানা তো অসাধারণ করছেন। 3 বছর আগে যখন সে ফার্স্ট ক্লাস ডেবু হয়েছে, আমার এগেনস্টই হয়েছিল রাজশাহী বরিশালের ম্যাচে, তখন ওই ম্যাচই দেখেই আসলে বোঝা যাচ্ছিল যে এই প্লেয়ারটা স্পেশাল, বাংলাদেশের হয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ ভালো করছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে এবং সঠিক পথে যেন তারা থাকতে পারে, কারণ পেস বোলারদের লাইফে কিন্তু ইনজুরির একটা বিষয় থাকে, সেটার জন্য তাকে প্রচুর যত্ন নিতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা, যে আসলে তাদের কেরিয়ারটা কিন্তু, পেস বোলারদের কেরিয়ারটা কিন্তু লম্বা হয় না, যদিও অ্যান্ডারসন ডিফারেন্ট, যে 42 পর্যন্ত খেলেছেন, কিন্তু আমাদের এশিয়াতে ওইটা সম্ভব না। সম্ভব হবে যদি সে খুব ডিসিপ্লিন হয়, যেটা মুশফিকুর রহিম একদম প্রথম থেকে যেভাবে তার লাইফটা কাটাচ্ছেন, যে ডিসিপ্লিন লাইফ, 10টার সময় ঘুমিয়ে যায়, ফজরের সময় নামাজ পড়ে উঠে প্র্যাকটিস করে, এই লাইফটা যদি সে চিন্তা করে তাহলে হয়তোবা সে লম্বা একটা কেরিয়ার করতে পারবে। আমরা সেই আশায় রাখবো। অসংখ্য ধন্যবাদ আশরাফুল ভাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। বেস্ট অফ লাক ফর টুমরোজ গেম। মোহাম্মদ আশরাফুল আমাদেরকে বলছিলেন রংপুর রাইডার্সের সবশেষ আপডেট, ইয়াং প্লেয়ার, সিনিয়র প্লেয়ার সবার কথা বলছিলেন, দেশি বিদেশি প্লেয়ারদের কথা বলছিলেন। রংপুর রাইডার্স টিমটার জেলিংটা খুব স্ট্রং, যেটার কথা তিনি ইন্ডিকেট করলেন, যে বোঝাপড়াটা ভালো। শেষ 2টা ম্যাচে হারলেও পরের ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ফেরত আসার লড়াইটা তারা চালিয়ে যাচ্ছেন, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। সে ব্যাপারটা মাসের খেলায় ঘটে কিনা সেটা দেখতে হলে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।